অপরূপ টিভি অনলাইন। 16ই ডিসেম্বর বিজয় দিবস হচ্ছে বিএনপির জন্য একটা বিশাল ব্যাপার। কেননা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়া হিসেবে যে স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশ 9 মাস নিজে যুদ্ধ করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাহলে বিএনপির সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে বিএনপি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিএনপির দায়বদ্ধতা বেশি এবং বিএনপির আনন্দও বেশি। সেজন্য 16ই ডিসেম্বর বিজয় দিবসটা হচ্ছে বিএনপির জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আর দেশনায়ক তারেক রহমান যে দেশে আসবে তার নিরাপত্তার জন্য সেটা হচ্ছে সরকারের ব্যবস্থা। আমাদের অভ্যন্তরীণ ব্যবস্থাগুলোকে আমরা আন্তরিকভাবে আমরা দলীয় নেতাকর্মীরা আমরা যেভাবে আছি এভাবে তো আছে, কিন্তু মূল নিরাপত্তাটা সরকারকেই দিতে হবে এবং সরকার ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যথেষ্ট আন্তরিক হয়েছেন। বিদায় তারেক রহমানও সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো অনেকে বলে থাকেন তারেক রহমান ভয়ে আসতেছে না, কিন্তু তাই না। তারেক রহমানের এই আশার সাথে দেশের অনেক কিছু জড়িত। কারণ দেশের এটা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র চলতেছে এই ভূমিকে নিয়ে। ভৌগোলিক কারণে বাংলাদেশ এই অঞ্চলে একটা গুরুত্বপূর্ণ এলাকা হয়ে দাঁড়িয়েছে। বিদায় এটা দেশি বিদেশি ষড়যন্ত্রের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন। সুতরাং তারেক রহমানকে সতর্ক দৃষ্টিতে এই দেশে আসতে হবে এবং নিজেকেও সতর্ক থাকতে হবে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন এই দেশের জন্য বর্তমানে একজন অভিভাবক। খালেদা জিয়া একদম যদি বিছানায় শুয়েও থাকে তাহলে এই জাতির জন্য বিরাট অভিভাবক। তো সুতরাং আমরা দেখতেছি যে খালেদা জিয়ার পরে হচ্ছে এই দলের হাল ধরছেন তারেক রহমান এবং এই দেশের ভবিষ্যৎ হচ্ছে তারেক রহমান। কারণ বিএনপির উপর মানুষ আস্থা আছে এবং বিএনপির উপর মানুষ চিন্তা করতেছে যে এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। যেহেতু আওয়ামী লীগ দেশে নাই, বিএনপি ছাড়া একমাত্র দল, আর কোনো দল এই দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত হয়ে গড়ে উঠে নাই। তো সুতরাং বিএনপিকে অনেক বিচক্ষণতার পরিচয় দিতে হবে, অনেক ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, অনেকভাবে বিএনপিকে এই দেশের ভবিষ্যতের জন্য দেশনায়ক তারেক রহমান যেভাবে পরিকল্পনা করতেছেন, এটা আগে 19 দফা ছিল, 19 দফার পরে 27 দফা করছেন, এখন আবার 31 দফা করছেন। 31 দফাকে নির্বাচনের জন্য একটু ছোট করে 8 দফাতে এনেছেন। 8 দফাটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোর মতো হয়ে দাঁড়িয়েছেন। আমরা গত 11 তারিখ ঢাকায় ট্রেনিং দিয়েছি। তারেক রহমান আমাদেরকে সকাল 10টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত এটার উপর বিভিন্ন গবেষকদের আলোচনা হয়েছেন। পরবর্তীতে তারেক রহমান সাহেব আমাদেরকে প্রায় 45 মিনিট সময় দিয়েছেন এই 8 দফার উপরে। তো সুতরাং তারেক রহমানের যে চিন্তা চেতনা আমরা দেখতেছি, আমি একজন রাজনীতিবিদ হিসেবে এবং বিএনপির নেতা হিসেবে গর্ব করি। তারেক রহমানের সমস্ত চিন্তা ভাবনাটা হচ্ছে দেশ নিয়ে, দেশের জনগণকে নিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি একটা স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, আমি নয় আমরা, তারপর হচ্ছে যে আমার দেশ। তাহলে তারেক রহমান সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে এই দেশকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা রোল মডেল হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। বাকিটা হচ্ছে যে আমাদের স্বপ্ন পূরণ হতে হলে আমাদেরকে রাজনৈতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান ঘটে গেল, ফ্যাসিস্ট হাসিনা এবং তার দলবল সহ তাদের পরাজয় হলো, তারা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই যদি ঐক্যমত না হই তাহলে এটা তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে। দেশের 54 বছর 55 বছর হয়ে যাচ্ছে, এখনও যদি আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে না পারি তাহলে আমরা যারা রাজনীতি করি আমাদের উপর অভিশাপ পড়বে। এই জাতির অভিশাপ আমাদের উপর পড়বে। কারণ রাজনীতিবিদেরা সব কিছু পারে। মুখী রাজনৈতিক দল বিএনপি হচ্ছে গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিদায় আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজনীতিকে উন্মুক্ত করে দিয়েছিলেন, যেটা শেখ মুজিব রাজনীতিকে সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিয়েছিলেন। জিয়াউর রহমান এসে সমস্ত রাজনৈতিক দলকে উন্মুক্ত করে দিয়েছিলেন এবং প্রত্যেকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তো সুতরাং বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে দিলে বিএনপি ভোটে বিশ্বাস করে। এই ভোটের জন্য আজকে আমরা 18 বছর কষ্ট করেছি, নির্যাতিত হয়েছি, জেল খেটেছি,
এই শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ এমন কি করে নাই আমাদেরকে, আমরা তো এই 18 বছরের মধ্যে আমার মনে হয় ভালো করে ঘুমাইতেও পারিনি। সুতরাং বিএনপি চাচ্ছে যে একটা নির্বাচিত সরকার আসুক, একটা গণতান্ত্রিক দেশ পরিবর্তন হয়ে একটা গণতান্ত্রিক সরকারের পরিবর্তন হোক। আর জামাত এনসিপি যারা চাচ্ছে তারা তো মনে করেন জামাত জীবনও ক্ষমতায় আসে নাই, এখন কিন্তু তারা এই 5 আগস্টের পরে তারা কিন্তু ক্ষমতার অংশীদারিত্ব হয়ে গেছে। তারা হঠাৎ করে সচিবালয় সহ বিভিন্ন ডিসি, এসপি, এসিডিসি সহ তাদের দলের মানুষগুলাকে, যেহেতু মাঠ খালি পেয়েছেন বিদায়, অভিভাবক ছিল না, অভিভাবক না থাকলে যেটা হয় আর কি, যেমন ঘর ফুরে গেলে যার মনে যেটা চায় সেটা নিয়ে যায়, ঠিক জামাত পরিকল্পিতভাবে বিভিন্ন সেক্টরে তাদের লোকজন বসিয়ে দিয়েছে, তারা এখন ক্ষমতার সিংহভাগ ভোগ করতেছে। তো তারা চিন্তা করতেছে যদি নির্বাচন হয়, নির্বাচনে হলে তো মানুষের মুখে মুখে যে বিএনপি ক্ষমতায় আসতেছে, এবং একটা ধারণা বড় দল যেহেতু আওয়ামী লীগ জাতীয় পার্টি নাই, তাইলে বিএনপি ক্ষমতায় আসছে, তার নির্বাচিত সরকার আসলে তো জামাতকে বাড়ি চলে যেতে হবে। এটা হচ্ছে তাদের একমাত্র দুঃখ, যার ধরনের তারা নির্বাচন চাচ্ছেন। বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বর্তমানে বিএনপির উপর বাংলাদেশের 18 কোটি মানুষ আশা করে আছেন, বিএনপি অত্যন্ত সতর্ক অবস্থায় আছেন। আর শাহজাহান সাহেব যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা চারিত্রিকগত অভ্যাসগত কারণ আছে। শাহজাহান ভাই তো শিবিরের নেতৃত্ব দিয়েছেন অতীতে, তো যেহেতু শাহজাহান ভাই শিবিরের নেতৃত্ব দিয়েছেন, শাহজাহান ভাইয়ের আচার আচরণ, চাল চলন এই চট্টগ্রামবাসী জানে, এখন সারা দেশবাসী জানলো যে শাহজাহান ভাইয়ের মেন্টালিটি কীরকম, ওনার স্বভাব চরিত্র কীরকম। শেখ হাসিনার মধ্যে এই কথার মাধ্যমে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা এবং শাহজাহান ভাইয়ের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ওনার এই আচরণে সেটাই প্রমাণ করে। আপনারা যদি নির্বাচিত হয়ে আসেন, আপনাদের প্রথম লক্ষ্যটা কি থাকবে দেশবাসীর জন্য? আমাদের নির্বাচিত হয়ে আসলে আমাদের দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ডিক্লেয়ার দিয়েছেন, আমরা আমাদের প্রথম কাজ হবে দুর্নীতিকে মাত্রায় কমিয়ে আনা। দুর্নীতি তো একেবারে সমূলে বিনাশ করা কোনো দেশের পক্ষে সম্ভব নয়, সেটা জিরো টলারেন্সে আনা হচ্ছে আমাদের 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা ঠিক করা। একটা রাষ্ট্রের মূল হচ্ছে যে আইন শৃঙ্খলা, ভিত্তি হচ্ছে আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা ঠিক না থাকলে কিন্তু সেই দেশের উন্নয়ন, অগ্রগতি বলেন, ইনভেস্ট বলেন, সব কিছু বাধাগ্রস্ত হয়। সুতরাং এই দুইটার উপর বিএনপি বেশি জোর দিচ্ছে। নাম্বার 1 হচ্ছে দুর্নীতিকে মাত্রায় জিরো টলারেন্সে নিয়ে আসা এবং আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডারের একটা মজবুত শিকড়ে দাঁড় করা। এই ডিপার্টমেন্টটা তো সরকারে পরিচালনা করে, আর এটা তো ছোটোখাটো একটা ডিপার্টমেন্ট না। এই ডিপার্টমেন্টটাকে, এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠান, যেমন নির্বাচন কমিশন বলেন, কর কমিশন বলেন, একদম সরকারের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দিয়েছেন। আপনি যে একটু আগে আমি দুর্নীতির কথা বললাম, দুর্নীতিটা সাবেক অর্থমন্ত্রী আব্দুল মাল আব্দুল মুহিত উনি কী বলেছেন, এই যে ঘুষকে উনি স্প্রিট মানি বলেছেন, ঘুষকে স্প্রিট মানি বলে এটাকে জায়েজ করে দিয়েছেন, যার দরুনে তাদের এই 18 বছরে যে জঞ্জাল সৃষ্টি করেছেন, এই জঞ্জাল তার একদিনের নিরসন করা সম্ভব নয়। এটা একটু কষ্ট হবে, তবে আমাদের যেই প্ল্যান আছে এই প্ল্যান ওয়াইজ যদি আমরা ঠিকঠাক মতো চলতে পারি, ইনশাল্লাহ আমরা এটা ওভারকাম করতে পারবো। দেশে তারেক রহমান একটি কথা বলছে, বিএনপি যদি ক্ষমতা আসে 18 মাসে প্রায় 1 কোটি মানুষকে চাকরিজীবী করবে। হ্যাঁ, এটা আমাদের পরিকল্পনায় আছে। 18 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষকে প্রথম 1 বছরে চাকরি দেওয়া। আপনি যে একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে বেকারত্ব। এই যে লক্ষ লক্ষ ছেলে প্রতি বছর বের হয়ে যাচ্ছে লেখাপড়া শেষ করে, তাদের কোনো কর্মসংস্থান নাই। একটা রাষ্ট্রের 1 নম্বর কাজ হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। তো সুতরাং অতীতে আমরা এই রাষ্ট্রদের এই 18 বছরে কোনো কর্মসংস্থান হয়নি, শুধু বিদেশি ঋণের উপর চলছেন। রাষ্ট্রটা বন্ধক দিয়ে ঋণ এনেছেন এবং ঋণের টাকা উন্নয়নের কথা বলে দুধের উপর থেকে যেভাবে স্বামীর দিয়ে ছানা খাই এভাবে দুর্নীতি করেছেন, লুটতরাজ করেছেন। সুতরাং আমাদের পরিকল্পনা হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ইতিমধ্যে আমাদের 31 দফার বিশাল একটা কর্মযজ্ঞ আছে, আমাদের যুব সমাজকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, এবং এই যে নিরহ নিপীড়িত হকার আছে তাদেরকে নিয়ে বিশাল একটা গবেষণা আছে আমাদের দেশনায়ক তারেক রহমানের। এটা ধাপে ধাপে হবে। যেমন আমাদের এখন ফ্যামিলি কার্ড দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। তো ফ্যামিলি কার্ডটা হচ্ছে ফ্যামিলির
মহিলা প্রধান। আগে ছিল দ্য হেড অফ দ্য ফ্যামিলি, পুরুষ না, মহিলা। মহিলার নামে কার্ডটা থাকবে। ওই মহিলা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার চাল ডাল পণ্য পাবেন। তাহলে দেখা যাচ্ছে যে একটা পরিবার কোনোভাবেই সে উপাস থাকবে না। এবং এই কার্ডটা আবার কৃষির জন্য ব্যবহার করা হচ্ছে। কৃষক যারা আছে তাদের জন্য এরকম কার্ড আছে, সেটা কৃষিনী পাবে। আরেকটা কার্ড যিনি কৃষক তিনিও পাবেন। ঠিক এইভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে ছাত্রদের জন্যও মানে সুবিধা, ছাত্ররা যেন ওই যে বেকারত্ব থেকে তো বিভিন্ন বিপদগামী পথে চলে যায়। যেমন মাদকাসক্ত হয়ে যায়, সে যখন চাকরি পাচ্ছে না, ঘরে গেলে বকা খাচ্ছে, তখন সে মাদক আসক্ত হয়ে যায়। মাদক থেকে আপনারা কতটুকু দিল? জি, মাদক থেকে আপনারা আগামীতে আমরা তো একটা দেশ, তো যুব সমাজকে, ছাত্র সমাজকে রক্ষা করতে হলে তাহলে তো মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। সেটা সরকারের দ্বারা সম্ভব। সরকার যখন ক্ষমতায় আসবে, আমি আপনাকে বলি, আটা আছে না, আটার মধ্যে যদি পানি দিলে এটা কি হয়, খাই হয়। এই খাই দিয়ে আপনি বেলা বিস্কুট, খাস্তা বিস্কুট, পাউরুটি সব কিছু করতে পারবেন। সরকার হচ্ছে অবিকল সেরকম একটা ক্ষমতাধর সরকার। এই সরকার আন্তরিক হলে এই দেশ কিন্তু শুদ্ধ হয়ে যাবে। কিন্তু সরকার আন্তরিক নয় বিদায়। কিন্তু আমরাও ধোঁয়া তুলসী পাতা নয়, অতীতে আমরাও সরকার চালাইছি, কিন্তু নতুন অভিজ্ঞতা আর পুরানো অভিজ্ঞতার মধ্যে বেশ কম আছে। বিএনপি যখন পরপর 3বার ক্ষমতায় ছিল, বিএনপির অনেক অভিজ্ঞতা। বিএনপির যে অভিজ্ঞতা আছে আওয়ামী লীগ ব্যতীত বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলের বিএনপির সারায়ণ অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নাই। কেননা আমি আপনাকে বলি, শেখ মুজিব এমন পপুলার নেতা ছিল, 69-এর গণঅভ্যুত্থানের পরে শেখ মুজিব একদম আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। যখন শেখ মুজিব স্বাধীনতার পর ক্ষমতায় আসলেন, শেখ মুজিবের জনপ্রিয়তা শূন্যের কোটায় চলে আসলো। কেন? ওই সিআর আর এই সিআরের মধ্যে 100% বেশ কম আছে। ক্ষমতার সিআর আর রাজপথে আন্দোলন করা, এটার মধ্যে ব্যাপক ব্যবধান আছে। রাজপথে আন্দোলন আর ক্ষমতা চালানো এটা এক কথা নয়। সুতরাং এখন যারা আছেন তারা হয়তো ক্ষমতা দেখতেছে, মনে করতেছে আমি এটা আমার দ্বারা সহজ হবে। যেমন আমরা দেখলাম না, এনসিপি ছেলেরা কী করলো, এরা আসতে না আসতে দুর্নীতিতে জড়িয়ে পড়লো, তাদের ব্যাপক সমালোচনার মধ্যে পড়ে গেল। অথচ তাদেরকে নিয়ে জাতি আশা করে নাই। তাদেরকে নিয়ে জাতি যে সুন্দর একটা বাংলাদেশ মনে করেছিল, আগামীর বাংলাদেশ অত্যন্ত সুন্দর হবে, তারা তো সেটা ডুবাই দিল। তারা যেভাবে শেখ হাসিনা 18 বছর যেটা করে নাই, তারা এই 1.5 বছরে তার থেকে আমার মনে হয় অনেকে বলতেছে বেশি করে ফেলছে। অপরূপ টিভি